গণভোটটা মানে বৈধ না হবার পেছনে কি কি যুক্তি থাকতে পারে সেগুলো আপনার কাছে শুনছিলাম। নিশ্চয়ই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে ভিন্ন অন্য যুক্তিটা দেখবো, কিন্তু আসলেই তো সাংবিধানিক এই বিষয়গুলো রয়ে গেছে, এই বৈধতার প্রশ্নগুলো রয়ে গেছে। এখন যদি আদালত আসলে অবৈধ ঘোষণা করে তাহলে কি কি হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি আমের মিষ্টতা দিয়ে কলার মিষ্টতাকে জাজ করবার চেষ্টা করা হচ্ছে আর কি। কোয়েশ্চেন হচ্ছে এখানে একটা পলিটিক্যাল কোয়েশ্চেনকে আপনি লিগ্যাল ফ্রেমে আপনি আনার চেষ্টা করছেন এবং সেটার একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আপনি মানে আপনার না, মানে বাংলাদেশের কথা বলছি হুম। আর কি। আমরা শুরুতেই বলেছি যে এটার ক্র্যাক্স কোয়েশ্চেনটা কি। ক্র্যাক্স কোয়েশ্চেনটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন। যেই সরকারটা বিদায় নিল 1.5 বছর 16 মাস 17 মাস থেকে, এই সরকারের আসলে স্ট্যাটাসটা কি। আমার লার্নার ফ্রেন্ড শামীম ভাই থেকে শুরু করে প্রো আওয়ামী বলয়, পার্ট অফ বিএনপি, তারা বারবার বলবার চেষ্টা করছে এটা একটা সাংবিধানিক সরকার, কারণ ওই যে 106 এর রেফারেন্সে এই সরকারটা গঠিত হয়েছে। আমরা শুরু থেকেই বলেছি যে না, এই সরকারটা হচ্ছে উইল অফ দ্য পিপল, সুপ্রিম এবং সভরেন উইল অফ দ্য পিপলের প্রেক্ষিতে এই সরকারটা গঠিত হয়েছে, যেটা রেফারেন্স হচ্ছে আর্টিকেল 7-এ আছে। এটার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই পৃথিবীতে। কিন্তু সম্পর্ক তো আছে, আসলে তো সংবিধানের শপথ, মানে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে বা সংবিধানে হাত বলতে রেখে পারেন, আবার করেছে তো। কিভাবে সম্পর্ক নাই সেটা আমি বলতে পারবো। 72-এর সংবিধানটা যে একটা আনলফুল ইললিগাল ডকুমেন্ট, এইটা আপনি একদিন আলোচনা করবার সুযোগ দিলে আমি করব আর কি। যেটার বেসিসে বলা হচ্ছে, যেটার জন্য কোনোদিন জনগণের ম্যান্ডেট নেওয়া হয়নি, এবং পাকিস্তানের ফ্রেমওয়ার্কে নির্বাচিত সদস্যরা নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান তৈরি করতে পারেন কিনা, তাদের সে এখতিয়ার ছিল কিনা, এটাও প্রশ্নবিদ্ধ একটা জায়গা। অতএব সেই রকম একটা প্রশ্নবিদ্ধ সংবিধানকে দিয়ে 2024-এর গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টাটা, এটা সাংবিধানিক ফ্রেমে পড়ে না। এটা হচ্ছে একটা কিন্তু এই 72-এর সংবিধান নিয়ে তো আজকে এসে আপনি বলছেন প্রশ্নবিদ্ধ। 72-এর পরে অনেকগুলো বছর কেটে গেছে, অনেক পার্টি ক্ষমতায় এসেছে, সংসদে গেছে, কেউ তো আসলে এই প্রশ্নটা তুলে নাই। আজ এত বছর পরে এসে সেই সংবিধান নিয়ে প্রশ্ন করলে কি সেটি একটা ভ্যালিড প্রশ্ন হবে? হ্যাঁ, কোশ্চেন তো অবশ্যই ভ্যালিড। হিস্ট্রির যে কোনো জায়গাতে আপনি প্রশ্ন তুলতেই পারেন। আপনাদের ঐতিহাসিক আপনি দেখেন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে মানুষ এখন বই লিখছে না, এবং অনেকগুলো মানে প্র্যাকটিক্যালি সেটেল ন্যারেটিভকে নতুন করে চ্যালেঞ্জ করা হচ্ছে, বলা হচ্ছে এগুলো আসলে সত্য ছিল না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি যেখানে আছেন সেখানে দেখেন, যেই যুদ্ধ ডিক্লেয়ার করার কথা হচ্ছে কংগ্রেসের, সেটা ট্রাম্প করেছে না। হুম। আবার ফরেন সেক্রেটারি বলেছে যে ইসরায়েল আমাদেরকে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে। তাহলে আসলে যুদ্ধটা কে করছে? আপনি তো প্রশ্ন করতেই পারবেন। যে কোনো সেটেল পজিশনকে ইতিহাসের যে কোনো বাঁকে এসে প্রশ্ন করবার অধিকার উত্তর প্রজন্মের থাকবে। আজকে আমরা যে বিষয় নিয়ে তর্ক করছি, বাংলাদেশের উত্তর প্রজন্ম 25 30 50 বছর পরে এই তর্কগুলোকে কোশ্চেন করবার মতো এখতিয়ার তার থাকতে হবে। তারা হলে একটা রাষ্ট্র শ্যাওলা পড়ে যাবে, এই রাষ্ট্রের ভিতরে কোনো গতিশীলতা থাকবে না। তো আমার আগের আলোচনাতে চলে আসি, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা 24 পরবর্তী সরকারটাকে আসলে কিভাবে দেখি। এইটা হচ্ছে আসলে ক্র্যাক্স কোশ্চেন। হুম। যে আমরা বোধ করছি অভ্যুত্থানের পক্ষে শক্তিরা, সেটা হচ্ছে যে এইটা একটা পলিটিক্যাল কোশ্চেন, এটা একটা অভ্যুত্থানের সরকার, এইটা 106 এর ফ্রেমে বন্দি করবার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে অবভিয়াসলি, তাহলে নির্বাচন সংবিধানের কোন ধারায় হয়েছে? হাসিনা তো বলেছে সে পদত্যাগ করে নাই। তাকে বলা হয়েছিল তাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাবে হেলিকপ্টারে করে, তাকে ভুলভাল বুঝায়া সীমানার ওই পারে নিয়ে গেছে। তাহলে হাসিনা যদি পদত্যাগ না করে থাকে, তাহলে এখনো তো বাংলাদেশের ভ্যালিড প্রধানমন্ত্রী তো হাসিনা। নির্বাচনটা কিসের ভিত্তিতে হইলো? কোন কোন ধারাতে বলে দেওয়া আছে যে জোর করে একজন প্রধানমন্ত্রীকে সরায় দিয়া গণ অভ্যুত্থান করা যায়? বাংলাদেশের কোন আইনে ছিল 71 সালে মুক্তিযুদ্ধ করা যাবে? পাকিস্তানের সংবিধানে কোন আইনে ছিল? মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এই এই যে আপসার্জ গুলো হয় কিন্তু হিস্ট্রিতে। আমি একটু বোঝার জন্য ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে, যে আচ্ছা গণ অভ্যুত্থান হলো, তারপরে সেটার একটা সাংবিধানিক, মানে গণ অভ্যুত্থান তো আর সংবিধান মেনে হয় নাই, কিন্তু তারপরে একটা সাংবিধানিক ধারার মধ্যে নিয়ে আসা হলো, সেই 106-এর অধীনে মানে আদালত ঘোষণা করলেন, এটার একটা ভ্যালিডিটি দেওয়া হলো, শপথ নিলেন সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে এই পুরো
মেয়াদটা শেষ করে তারা ভোট দিলেন, মানে নির্বাচনের আয়োজন করলেন, এবং বিএনপি এখন 2/3 ভোটে তারা ক্ষমতায় চলে আসছে। তাদের মধ্য থেকে আপনিও বলছিলেন যে তাদের মধ্যে একটা অনীহার জায়গা আছে, এবং একটা বড় রাজনৈতিক, এছাড়াও একটা রাজনৈতিক গ্রুপের মধ্যে অনীহা আছে। এবং আদালতেও এখন এই প্রশ্নটা উঠে গেছে। আদালতেও একটা সরকারের বরাবর আমরা দেখে এসেছি যে সরকার যেরকমটা চায় আদালতে তার একটা প্রতিফলন ন্যূনতম বা বড় মাপের থাকেই। এখন তাহলে আপনি ফলাফলটা কোন দিকে দেখতে পাচ্ছেন, মানে এই এই বাস্তবতার ফলাফলটা কি?